এখনো দেশের জনগণের বড় একটি অংশ রয়েছে আওয়ামী লীগের সমর্থক। সেক্ষেত্রে তাদের মধ্যে আবার অনেকে আছেন যারা বলতে পারেন আওয়ামী লীগের নিরীহ কর্মী। সেক্ষেত্রে যদি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া না হয়, তাহলে কি এই বিপুল সংখ্যক যে সমর্থকদের কথা বলছিলাম তাদের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা হবে কিনা, কি বলবেন? জি, অনেক ধন্যবাদ। আমি আরেকটু ভিন্ন জায়গা থেকে শুরু করি। আমি যতদিন শেখ হাসিনার রেকর্ডিংগুলো শুনছিলাম, আমার কাছে ওনাকে প্রচণ্ড দাম্ভিক মনে হচ্ছে। এটা তো আগে তো দাম্ভিক ছিলই, কিন্তু এখনও তার দম্ভ এবং তার উচ্চ শব্দ, কণ্ঠের জোর বিন্দুমাত্র কমেনি। এই না কমার অন্যতম কারণ হলো বাংলাদেশে স্বাধীনতা বিরোধী একটা রাজনৈতিক শক্তি তারা প্রাসঙ্গিকভাবে সুন্দরভাবে রাজনীতি করছে। তো এই যে তারা সুন্দরভাবে রাজনীতি করতে পারে, করে এবং তারা মাঠে আছে, কাজ করছে, ফাংশন করছে, এইটাই আওয়ামী লীগের রাজনীতির প্রাসঙ্গিকতা। এই প্রাসঙ্গিকতা আসে যে আপনার হলো যখন অপরাধীদের মধ্যে তুলনা করা হয়, তখন এই প্রাসঙ্গিকতা আসে যে কে বেশি অপরাধী, কার অপরাধটা বেশি, কার অপরাধ কম, এইগুলো যৌক্তিক হয়ে আসে। আর এই যৌক্তিকতার কারণে আমি মনে করি যে সামনে যদি জামাত ইসলাম আরও শক্তিশালী হয়, আপনি যে জায়গাতে চাচ্ছেন যে আওয়ামী লীগ ফিরবে কিনা, আওয়ামী লীগ ফিরবে এটা নির্ভর করে জামাত শক্তিশালী হওয়ার সাপেক্ষে। জামাত শক্তিশালী হয়ে গেলে আওয়ামী লীগ একবারে দৃশ্যতই ফিরে আসবে, এবং জামাত যদি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, তাহলে আওয়ামী লীগও ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। এটা একটা পরিপূরক একটা বিষয়। আর এবার আসে নিরীহ মানুষ। একটা রাজনৈতিক প্রক্রিয়ায় সকল মানুষ খারাপ হয় না, সকল মানুষ ভালো হয় না। তবে খারাপ মানুষের সংখ্যা খুবই কম, এবং খারাপ মানুষের সংখ্যাতেই সবাই অতিষ্ঠ হয়। হ্যাঁ, আজকে আওয়ামী লীগে যারা দেশে অবস্থান করছে, তারা যদি ভয়ঙ্কর অপরাধী হতো, তারা দেশে অবস্থান করতো না। যারা ভয়ঙ্কর অপরাধী তারা দেশ ছেড়ে চলে গেছে। যারা সুবিধা গ্রহণকারী তারা দেশ ছেড়ে চলে গেছে। যারা সুবিধা গ্রহণকারী না, সাধারণ কর্মী হিসেবে ছিল, তারা দেশে রয়ে গেছে। এমনকি সুবিধা গ্রহণকারীরা বিদেশে বসে বসে বিভিন্ন উস্কানি দিচ্ছে এবং তারা মানুষকে জাগরিত করার চেষ্টা করছে কাদেরকে, ওই সুবিধা গ্রহণকারী না এইরকম জায়গাতে। এবং জুলাই গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা যতটুকু তারা আত্মবিশ্বাসী ছিল, জুলাই গণঅভ্যুত্থানের পরে তারা তার চেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছে ধীরে ধীরে। এই আত্মবিশ্বাসের কারণ হলো জুলাই গণঅভ্যুত্থানের পরে যারা শাসনভার গ্রহণ করেছে, গতকালকে সালাউদ্দিন আহমেদ ভাইকে বলতে শুনলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ছিল সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। এটা কিন্তু ওনার বক্তব্য না, এটা টিআইবির প্রতিবেদন থেকে। এবং এই সময়টা কি করেছে, এই সময় এই যে আমাদের সমন্বয়ক নামের ভাইদেরকে দেখি, আসিফ, নাহিদ, হাসনাত, হানান মাসুদ, এরা মবের নেতৃত্ব দিয়ে বেরিয়েছে। বলা যেতে পারে এরা ছিল মব রাজ। সেই মব রাজরা ৩৫৩টা গার্মেন্টস বন্ধ করিয়েছে, কলকারখানা বন্ধ করিয়েছে। গাজী ফ্যাক্টরি পুরলো কীভাবে, কারা পুরলো? যদি জুলাই গণ অভ্যুত্থানে, হ্যাঁ, গাজী টায়ার কারা পুরলো? কারা পুরলো? এটা কি জুলাই গণ অভ্যুত্থানের বার্ন আউট? না, জুলাই গণ অভ্যুত্থানে এটা পড়েনি। জুলাই গণ অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের অনেক পরে এই গাজী ফ্যাক্টরিটা বার্ন আউট কারা করেছে? যারা এই সময় দায়িত্বে ছিল তারা প্রশ্রয় দিয়েছে। কই, তারা তো লাঠিচার্জ করে নাই, তারা তো সরিয়ে দেয় নাই। তো এই যে যারা ধ্বংস করেছে, আমরা জুলাইটা এদেশের মানুষ করেছে তাদের তাদের মানবিক চাহিদা থেকে, তাদের মনের চাহিদা যে ছাত্রদের গুলি করা হচ্ছে, মানুষকে মারা হচ্ছে, চলো আমরা সবাই নেমে পড়ি। এই মানুষের আকাঙ্ক্ষা আর জুলাইয়ের পরবর্তীতে ক্ষমতা গ্রহণকারীদের আকাঙ্ক্ষা একরকম ছিল না। এই আকাঙ্ক্ষা একরকম না বলেই হামের মতো ঘটনায় গাফিলতি করা হয়েছে। তাদের দেশের প্রতি কোনো মায়া নাই, দেশ যা হোক মানে তাদের কাছে যায় আসে না। তো সেই জায়গা থেকে এই যে ফ্রেম আউট যে জনগণ আওয়ামী লীগকে তো সরিয়ে দিল, কিন্তু পরবর্তীতে যারা আসলো, দেখুন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা অথবা এরশাদ, তাদেরকে ওই রকমভাবে ডক্টর ইউনূসের মতো ৬৬৬ কোটি টাকার একটা ফিগার আউট সরায় রাখতে হচ্ছে না। তারা পুরো দেশকে নিজের দেশ মনে করে। একজন রাজনীতিবিদ আর ডক্টর ইউনূসের মধ্যে পার্থক্য রয়েছে। একজন রাজনীতিবিদ তার রাজনৈতিক প্রক্রিয়া সব কিছুকে তার মনে করে, দেশের সব কিছুকে তার মনে করে, সে দেশ এবং সে নিজের মধ্যে একটা সমন্বয় করে। কিন্তু ডক্টর ইউনূসরা দেশকে নিজের মনে করতে পারে না।
এই যে দেশকে নিজের মনে না কইরা লুটপাট করে, লাইসেন্স নেয়, ইউনিভার্সিটি বানায়, তারপরে ম্যান পাওয়ার লাইসেন্স নেয়, তারপরে কর ফাঁকি দেয়, তারপরে জনগণের অধিকার মেরে খায়। এইটা মেরে খায় কেন? কারণ ডক্টর ইউনূস বাংলাদেশকে ধারণ করে না, এই দেশটা তার না, এই জন্য তার আলাদা একটা ম্যান পাওয়ার লাইসেন্স প্রয়োজন হয়। এই দেশ ঢাকা বিশ্ববিদ্যালয় তার না, এই জন্য তার আলাদা একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন হয়। জি, দেলাওয়ার হোসেন, বাংলাদেশ জামাত শেষ করি একটু, জাস্ট ওইটুকুই শেষ করি। তো এই যে ফিগার আউট করা, যে এই যে পার্থক্য করা, যখন মানুষ পার্থক্যগুলো করে তখন মানুষগুলো দেখে, হ্যাঁ, এবং এই মানুষগুলোকেই দেখেন কত সুন্দর করে বলছে। কেউ কেউ বলছে যে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আজীবন নির্বাচন দিও না। কি চাহিদা, মানে গণতন্ত্রের পরিপন্থীমূলক চাহিদা। এই চাহিদাগুলোই তো মানুষকে বলে দেয় যে এরা গণতন্ত্রের কতটুকু শত্রু। জি, দেলাওয়ার হোসেন, বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ধারা রেখে গেছে, বর্তমান বিএনপি সরকারও একই পথে হাঁটছে। আপনাদের কেন মনে হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের পথে হাঁটছে? বিশেষ করে জানতে চাই, এই 4 মাসে কেন মনে হলো? কি কি কর্মকাণ্ড বা কর্মসূচির কারণে? আচ্ছা, প্রথমে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হলো যে আওয়ামী লীগ এই যে বিগত নির্বাচনের পরবর্তী সময় আমরা দেখেছি যে বিচ্ছিন্নভাবে কিছু মিছিল তারা করার চেষ্টা করছে, যেটা হলো সূর্য ওঠার আগে বা একেবারে বিচ্ছিন্নভাবে। তো এটা দুইটা কারণে আমি মনে করি যে এই সুযোগটা তারা পাচ্ছে। এক নম্বর হলো আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। কারণ 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানে পুলিশ বাহিনীর মধ্যে যে নৈতিক পদস্খলন ঘটেছে, তাদের নৈতিকভাবে তাদের যে বিপর্যয়টা ঘটেছে, এখন পর্যন্ত তারা কিন্তু সেখান থেকে কামব্যাক করতে পারেনি। 2 নাম্বার হলো ওই ফেসিবাদী আমলে যাদের উপরে ভর করে শেখ হাসিনা টিকে ছিল, এদের খুব অল্প সংখ্যক অফিসার যারা হয়তো পালিয়ে গেছে অথবা কেউ কেউ গ্রেপ্তার হয়ে এখন আছে, কিন্তু অধিকাংশ অফিসাররাই কিন্তু কিছু সুযোগ সুবিধা দিয়ে কম্প্রোমাইজ করে তারা কিন্তু এখনও ডিপার্টমেন্টে আছে, তারা ভূমিকা পালন করে। যার কারণে তারা তো কখনোই এই আওয়ামী লীগের এই কর্মসূচিগুলোকে তারা বাধা দেবে না, বরং তারা তো অপেক্ষায় আছে যে তাদের নেত্রী কখন ফিরে আসে, তাদের কীভাবে প্যাট্রোনাইজ করা যায়। 2 নম্বর হলো এর জন্য সরকারও দায়ী। বর্তমান যারা সরকার ক্ষমতায় আছেন, আমরা দেখেছি নির্বাচনের পূর্ব মুহূর্তে তারা মানে আওয়ামী লীগকে কীভাবে পৃষ্ঠপোষকতা করলো, মানে ওয়েলকাম করলো যে তারা ক্ষমতায় গেলে তাদের মামলাগুলো তুলে নেওয়া হবে, এরপরে তাদের কোনো সমস্যা হবে না, খুব ফ্রিলি তারা বাসা বাড়িতে। এবং আমরা দেখেছি নির্বাচনের ঠিক 1 সপ্তাহ আগে যাদেরকে আমরা 5ই আগস্টের পরে দীর্ঘ 1.5 বছর আমরা এলাকাগুলোতে দেখিনি, যারা জঘন্যতম কর্মকাণ্ডের সাথে যারা লিপ্ত ছিল, যারা জনসম্মুখে আসার প্রশ্নই ওঠে না, সেই মানুষগুলো আমরা দেখেছি আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সেই ক্যাডারগুলো কিন্তু নির্বাচনে এক সপ্তাহ আগে তারা ফিল্ডে চলে এসেছে, ময়দানে। তারা কাদের প্রশ্রয়ে তারা আসলো, তাদেরকে আশ্বস্ত করা হয়েছে বিধায় তারা কিন্তু ফিরে এসেছে। এজন্য আমরা বলি যে আসলে এর জন্য সরকারও দায়ী, বর্তমান সরকার যারা আছে, আওয়ামী লীগের এই বিভিন্ন কর্মকাণ্ডগুলো এখন যারা পরিচালনা করছেন, যে যতটুকু পারছে এটা সরকার। 2 নাম্বার হলো যে আইন শৃঙ্খলা বাহিনীর একটা চরম ব্যর্থতা। আরেকটা যে বিষয়টি আপনি বলেছেন যে এখন ওই যে আমার তারেক ভাইও বললেন যে আওয়ামী লীগের যারা এখন আছেন নিরপরাধ, হ্যাঁ, আসলে যারা অ্যাক্টিভলি আওয়ামী লীগ করেছে, যারা আওয়ামী লীগের কর্মী, তারা কেউই নিরপরাধ ছিল না, তারা প্রত্যেকেই অপরাধের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, তারা এখন অনেকেই কিন্তু দেশে আছে কিভাবে আছে, ওই যে কম্প্রোমাইজ করে আছে, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আছে যে আমি আছি, মানে কিছু নেতা কর্মীদেরকে সুযোগ সুবিধা তারা। কিন্তু একটু জানতে চাই যে 4 মাসে কি এটা বলা যায় যে একটা সরকার, গত পতিত যে সরকার ছিল সেই পথেই হাঁটছে? এটা কি 4 মাসে বলা যায়? কারণ এটিতে একটি বেশ ভালো একটা তকমা বলতে পারেন, তো সেক্ষেত্রে এটা কি বলা যায় 4 মাসের হিসাব যদি চিন্তা করেন? জুলাই অভ্যুত্থানের মূল স্পিরিটটা কি ছিল? ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ। কিন্তু আমরা বর্তমান যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, রাষ্ট্র ক্ষমতায় আসার পরপরে আমরা যেটি দেখলাম যে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে তারা কিন্তু একই আচরণ তাদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে। যেমন ধরেন যে বৈষম্য, এই যে সরকারি বরাদ্দ যেগুলো হচ্ছে, এমপিদের যে বরাদ্দগুলো হচ্ছে, সে এমপিদের বরাদ্দের ক্ষেত্রে আমরা খুবই খেয়াল করছি যে সরকারি দলে এমপিদেরকে বরাদ্দ দেওয়া হচ্ছে, বাট বিরোধী দলে এমপিদের যে ওই জায়গায় বরাদ্দ দেওয়া হচ্ছে না। তারা নির্বাচিত প্রতিনিধি, তারা কাজ করবে না। এবং বিরোধী দল এমপিদের যে আসনগুলো, সেই আসনগুলোতে তদারকির দায়িত্ব দেওয়া হচ্ছে হলো বিএনপির যে মহিলা সংরক্ষিত আসনের। এটাও একটা বৈষম্যমূলক আচরণ এবং ফেসিবাদী আচরণ। এরপরে দেখেন যে বিএনপি যে কাজগুলো করছে, যে আজকে প্রশাসনকে
প্রশাসনের টপ একটু জামাতের মানে মানে যাদের কাছে একটু জামাতের গন্ধটা পাচ্ছে তাদেরকে কিন্তু ট্রান্সফার করে দিচ্ছে দূর দূরান্ত থেকে, অথচ ফেসিবাদের সাথে সম্পৃক্ত তাদের কিন্তু পদায়ন করছে ডিসি এসপির ক্ষেত্রে। এরপরে দেখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ভিসি নিয়োগের ক্ষেত্রে খুবই নির্লজ্জভাবে এই জায়গায় যেভাবে দলীয়করণ করা হয়েছে বিভিন্ন নিয়োগগুলোতে, এর মধ্য দিয়ে দেখা যায় যে এই কাজগুলো কিন্তু আওয়ামী লীগ করতো, এই একই কাজ কিন্তু আওয়ামী লীগ করতো, একই কাজ এখন আমরা খেয়াল করছি যে জি। তারাও করছে। জি, দেলাওয়ার হোসেন বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন, সেগুলোর প্রশ্ন উত্তর নিশ্চয়ই মোশাররফ আহমেদ ঠাকুর দিবেন। তার আগে একটু ছোট্ট করে জানতে চাই মোহাম্মদ তারেক রহমান আপনার কাছে, সরকারের কর্মকাণ্ড এই 4 মাসে দেখে কি আপনার কি মনে হচ্ছে, ফ্যাসিবাদের কোনো আলামত কি দেখতে পাচ্ছেন কিনা? জি, বিএনপি অবশ্যই আওয়ামী লীগের পথে যাচ্ছে জামাতের কথা মতো, কারণ বিএনপি পুশিন ঠেকায় দিচ্ছে, ভারতের সঙ্গে বন্ধুত্ব না করে চায়নার সঙ্গে বন্ধুত্ব করছে, এটা তো অবশ্যই আওয়ামী লীগের সাথে পথেই যাচ্ছে। তারপরে তিস্তা ব্যারেজ করতে চায় বিএনপি, পদ্মা ব্যারেজ করতে চায়, আওয়ামী লীগের পথেই তো যাচ্ছে এগুলো। তারপরে বিএনপি সময়ে বিজিবি বুক টান টান করে আছে, বিএনপি আমাদের বিজিবি এখন ভারতীয় চোরাকারবারিকে গুলি করার সাহস পায়, তারপরে ধর্ষকদের গ্রেপ্তার করছে। বিএনপি জামাত এমপির মতো যদি ওইরকম করতো যে মেয়ের নামে সব ধর্ষকই গ্রেফতার হয়েছে, হতদরিদ্রের ফান্ড যদি বিএনপির এমপিরা একটু মেরে দিত, মেয়ের নামে যেভাবে আমাদের জামাত এমপি লিখে দিয়েছে, মেয়ের নাম লিখে দিয়েছে, আত্মীয় স্বজন প্রায় 18 জনের নাম দিয়েছে সেখানে, ঠিক আছে। এইভাবে যদি বিএনপি যদি করতো তাহলে তারা বলতো না যে এখন তো মিলতেছে না হিসাবটা, বুঝতে পারছেন। এখন কি বলবে, এখন বলবে যে যে আমার তো মাথা ঘুরতেছিল ওই সময়, এই জন্য আমার বাবা বলছে যে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, ঠিক আছে। সংসদে যে বিষয়টি নিয়ে বিতর্ক ছিল যে ইউনিয়নের নাম যে নেতা এমপির নামে করা, এই বিষয়টি নিয়ে কি বলবেন? ওইটা বলতেছি, ওটি নিয়ে বেশ কিছু কিন্তু আলোচনা সমালোচনা আছে। আমি বলতেছি ওইটা নিয়ে বলতেছি, যেহেতু আপনি উদাহরণগুলো আনলেন আমি একটু মনে করি। অবশ্যই সবগুলো উদাহরণই বলছি। তো ওই রকম ভাবে আপনার হলো যখন সেই হতদরিদ্রের ফান্ডের কথা আসবে তখন তাদের মাথা ঘুরবে, ওই সময় মাথা ঠিক থাকবে না। তারপরে যখন বলবে যে মুক্তিযুদ্ধের ফাঁস হয়ে গেছে তখন মাথা ঘুরবে। আবার যখন বলতেছে না 100 বছরের ইতিহাস, তখন বলে না আমার তখন মাথাটা ঘুরতেছিল, ঠিক আছে। তো যেটা বলছিলেন আপনি আমাদের বগুড়ার কথা বলছিলেন যে ইউনিয়ন নাম দিয়েছে, ঠিক আছে। তো বগুড়াতে সাধারণত একটা চাল আছে, যারা কোনো একটা প্রতিষ্ঠানের জমিদাতা হয়, তো সেই ফ্যামিলির নামে ওইখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়। এটা আমার নানা বাড়ির দান করা জমির ক্ষেত্রে আমার নানা বাড়ির ফ্যামিলির নামে বড় একটা স্কুল আছে, অনেক বড়, 10 বিঘা জমির ওপরে স্কুল, ঠিক আছে। তো এটা আমাদের ওখানে প্রচুর, এটা অন্যান্য এলাকায় আজকে যায় না। এবং মীর শাহ আলম ভাইয়ের যেই নামে তার পরিবারের নামে এগুলো আওয়ামী লীগের সময়ে, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় 6টা প্রতিষ্ঠানের নাম তার পরিবারের নাম হয়েছে। এটা বিষয়টা এরকম না যে এখনই হুট করে হচ্ছে। বেসিক্যালি আমরা ওই একই এলাকার মানুষ, তো আমি দেখি পারিবারিকভাবে কাকতালীয়ভাবে মিলে গেছে, কাকতালীয়ভাবে না, এটা বিষয়টা যেটা হয় কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অনেক চাটুকার থাকে, তারপরে খুশি করতে চায় যে ঠিক আছে ভাই এটা আপনার মতো করে দিলাম, সে বোঝা না বোঝার আগে করে দিচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা দেখেন, এখানে কিন্তু অনেক কনস্পিরেসিও হয়। ওইখানে উনি 1 তারিখে উনি জানিয়ে দিলেন যে আমার নামে শিক্ষা প্রতিষ্ঠান করা যাবে না শিক্ষা মন্ত্রণালয়ে। 9 তারিখে অধিদপ্তরের একজন সিনিয়র সহকারী সচিব সে প্রজ্ঞাপন দিচ্ছে এটা মীর শাহ আলমের নামে হচ্ছে। 1 তারিখে যদি উনি এটা থামায় দিতে বলেন, 9 তারিখে যদি করে, তো এই জায়গাগুলোতে অনেক কনস্পিরেসি হয়। আর মীর শাহ আলম ভাইয়ের ক্ষেত্রে প্রধান যেটা সমস্যা হচ্ছে, এটা তো প্রাইম মিনিস্টার এলাকার মানুষ, তো ওইখানের হওয়াতে ওনার দোষ ধরাটা বেশি দোষ ধরা যায়। শুধু এইখানে না, আমাদের যে উন্নয়ন বড়দের কথা বলছে, আমি যদি দেখাতে পারতাম তাহলে ভালো হবে। আমরা তো একই এলাকার মানুষ, আমার বাড়ির সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা গত কিছুদিন আগে আমার আম্মা স্ল্যাবটা উল্টে ড্রেনে পড়ে যায়, তারপরে আমি আমার আম্মাকে নিজেই ওখানে পরিষ্কার করে দিলাম, হ্যাঁ, এবং উনি ব্যথা পেয়েছে অনেক। আমরা 17 বছর 18 বছর যাবৎ আমাদের রাস্তাঘাটগুলো মানে নষ্ট হয়ে বিকল হয়ে গেছে, ড্রেনগুলো উপচে পড়তেছে। কুরবানির সময়ে যে ময়লাগুলো জমছে ড্রেনে, এগুলো কোনো ড্রেনে অস্তিত্ব নেই, 2 পাশে পাড় ভেঙে গেছে, ওখানে পড়ে গেছে, সেগুলো নোংরা হয়ে পড়ে আছে। আমাদের স্কুলের সামনে, হ্যাঁ, আমাদের যে পারিবারিক স্কুল, সেই স্কুলের সামনে পুরো হাঁটু পানি সমান পানি। তো আমরা ওইখানে ওই বরাদ্দ একটু টুকটাক যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো নিয়েও ওনাকে সমালোচনা করা হচ্ছে যে
সব বগুড়া নিয়ে যাচ্ছে। বাস্তবে আমরা দেখলাম যে বগুড়া মানে বরাদ্দের ক্ষেত্রে 16তম 17তম জায়গায় আছে, সেই কুমিল্লা নাম্বার 1-এর দিকে আছে, অন্যান্য জেলাগুলো গুরুত্বপূর্ণ জায়গা। গোপালগঞ্জের মতো জায়গা, যে গোপালগঞ্জ এই সময়ে এসে সবচেয়ে বেশি পিছিয়ে পড়ার একটা ইয়ে ছিল, যে গোপালগঞ্জ সেইখানে, সেটাও কিন্তু আপনার হলো 9 নাম্বার না 7 নাম্বার সিরিয়াল আছে বরাদ্দের তালিকায়। তো এই জায়গাগুলো দোষ ধরা যায়। আমরাও বলি যে বগুড়ার যে আমাদের যে ঘাটতিটা আছে না, আমাদেরকে এক্সট্রা কিছু দিতে হবে না। আমাদের যা ক্ষতি হয়েছে রাজনৈতিকভাবে, আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে আমার বাবার দোকান, শুধু বগুড়া বাড়ি হওয়ার কারণে আমাদের অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করি, আমার বাবার দোকান উপর হামলা হয়েছে, আমার শ্বশুরের বাড়ি পুরা বুলডোজার দিয়ে, মানে বাড়ি না ব্যবসা প্রতিষ্ঠান, বুলডোজার দিয়ে গুড়ায় দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা যে প্রত্যেকটা ধাপে ধাপে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, এগুলো ক্ষতিপূরণ কেউ কখনো দিতে পারবে না। আমরা বলি যে স্বাভাবিকভাবে যেই কাজটা আগায় নেওয়া দরকার, আমাদের ওখানে চলা যায় না। বগুড়া 7 মাথা থেকে শুরু করে রাজাবাজার পর্যন্ত আপনি একটা রিক্সা নিয়েও পার হতে পারবেন না, এতটুকু ন্যারো অবস্থায় দুই পাশ থেকে ভেঙে খুলে পড়ে গেছে রাস্তা। শহরের ভিতরে কথা বলছি।